পশ্চিমবাংলাতেও কাদের নাম যুক্ত হবে এটাও বড় প্রশ্ন। তাহলে এসআইআর এর মধ্যে দিয়ে যে তালিকাটা তৈরি হতে চলেছে, সেই তালিকাটা কত ভুলে ভরা থাকবে, সেই তালিকাটায় কত অস্পষ্টতা থাকবে এবং কত মানুষের ভোটিং রাইট চলে যাবে, এটা তো বড় প্রশ্ন। সেজন্য বাংলায় মানুষ আন্দোলন করছেন, আমরাও আন্দোলন করছি, এখানকার রাজ্য সরকারও এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। মুখ্যমন্ত্রী নিজে আজকে দেখলাম তিনি সুপ্রিম কোর্টে গেছেন প্রশ্ন তুলে। ভালো, পশ্চিমবাংলার সমস্ত সচেতন মানুষ যারা গণতন্ত্রে এবং সংবিধানে নিজের ভোটিং রাইটের উপরে আস্থা রাখেন, তাদের সকলের এটা নিয়ে লড়া উচিত। কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা চিন্তা, সেটা হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচনের আগে যেরকম একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে, তো সেখানে একটা কথা তো আসে, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। তো বাংলাদেশে কি হচ্ছে সেটা তো আমাদের হাতের মধ্যে নেই, এবং আমি আশা করি যে বাংলাদেশের মানুষও অবশ্যই তারা চাইবেন না যে বাংলাদেশের ভেতরে সাম্প্রদায়িক একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হোক। বাংলাদেশে আগামী 12 তারিখে নির্বাচন আছে, 12ই ফেব্রুয়ারি। আমরা আশা করব বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ তারা নিজেদের পছন্দ মতো সরকার সেখানে বেছে নেবে। তাহলে বাংলাদেশের মানুষ সেখানে গণতন্ত্র সেখানে শক্তিশালী হোক, বাংলাদেশে যেন সেখানে কোনো সংখ্যালঘু, সে হিন্দু সম্প্রদায়ের মানুষ হন, বৌদ্ধ হন, যে কোনো খ্রিস্টান হন, কেউ সেখানে যেন সংখ্যালঘুরা আক্রান্ত না হয়। সংবিধানের শপথ নেওয়া কোনো মুখ্যমন্ত্রীরা বলতে পারেন না, এটা একটা অত্যন্ত অন্যায়, একটা অপরাধমূলক বক্তব্য। এটা নিয়ে তো সুপ্রিম কোর্টের সুমোটো কগনিজেন্স নেওয়া উচিত। এটা হেড স্পিচ, অত্যন্ত মারাত্মক হেড স্পিচ। এই হেড স্পিচের ফলে যদি গণহত্যা হয়ে যায়, এবারে 4 লক্ষ 5 লক্ষ মানুষের যদি গণহত্যা হতে শুরু করে আসামে, তাহলে আমি বলবো তার জন্য দায়ী ওই হিমন্ত বিশ্ব শর্মা, ওই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। এবং একইভাবে ইলেকশন কমিশনেরও দেখা উচিত, তো তারা দেখছেন কিনা। কিন্তু এই একই সুরে দেখছি শুভেন্দু অধিকারী কথা বলছেন, একই হিমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো বলছেন, শুভেন্দু অধিকারী যেটা বলছেন, তার কাছে কেউ বলছেন যে এখানে রাস্তাটা কেন হয়নি, রাস্তার কথা বললে তিনি বলছেন এখানে ধ্বজ লাগাও, এখানে হচ্ছে এই হিন্দু এলাকা, আমাদের ওদের কোনো ব্যাপার নেই। এই মাত্রায় পশ্চিমবাংলায় বিজেপির এই মুহূর্তে বিরোধী দলনেতা যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন, যেভাবে দেখছি একটা পরিবেশ তৈরি হচ্ছে, একজন হোটেলের ওয়েটারকে গ্রেপ্তার করা হচ্ছে, এই যে পরিস্থিতিটা, এটা তো মারাত্মক। ফলে এটা আমার মনে হয় পশ্চিমবাংলায় নির্বাচনের আগে এই যে সাম্প্রদায়িক মেরুকরণ, রাজনৈতিক মেরুকরণ থাকবে, সেখানে তৃণমূল আছে, বিজেপি আছে, বামপন্থীরা আছে, রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু এই সাম্প্রদায়িক মেরুকরণ, এই ধার্মিক মেরুকরণ, এটা তো পশ্চিমবাংলা থেকে শেষ করে দেবে। যেভাবে বাংলা দখল করার জন্য মরিয়া, যেন তেন প্রতারণা বাংলা দখল করার জন্য বিজেপির যে পুরো চক্রান্ত চলছে, এই চক্রান্তকে ব্যর্থ করে দেওয়া, রাজ্যে যে তৃণমূলের অপশাসন, যে অপশাসনে মানুষ বিরক্ত, এবং সেই অপশাসনের বিরুদ্ধে পশ্চিমবাংলাতে একটা তৃতীয় শক্তি গড়ে উঠুক, বামপন্থীরা নতুন করে জেগে উঠুক, বামপন্থার পুনর্জাগরণ ঘটুক। এই লক্ষ্যে আমরা চাই পশ্চিমবাংলার বৃহত্তর বামপন্থী ঐক্য, এবং আমাদের যে সিপিএম এবং অন্য বামপন্থী দল যাদের সাথে আমাদের বিভিন্ন আন্দোলনের প্রশ্নে অনেক সময়ই আমরা একসাথে চলি, অনেক প্রশ্নে, সেটা দেশে আগামী 12 তারিখের যেমন ধর্মঘটে আমরা একসাথে থাকবো, কৃষকের প্রশ্নে, শ্রমিকের প্রশ্নে একসাথে থাকি, আমরা যেরকম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসাথে থাকি, ভেনেজুয়েলা নিয়ে একসাথে হাঁটি, তা মনে করি নির্বাচনটাও একটা বড় আন্দোলন। সেই নির্বাচনের আন্দোলনেও যাতে বামপন্থীরা বৃহত্তর ভাবে সবাই মিলে একসাথে লড়তে পারে, সেটা আমাদের আকাঙ্ক্ষা। মোদী সরকার বলছে এটা নাকি ভারতের জন্য বিরাট একটা বড় সুখবর, এবং মোদীকে এমন করে তারা স্বাগত জানালেন, অভিনন্দন জানালেন, যেন মনে হচ্ছে উনি বিশ্ব জয় করে এসছে। অথচ ট্রাম্পের যে বিবৃতি, ট্রাম্পের বিভিন্ন তাদের কৃষি সচিব থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দপ্তরের যারা ভারপ্রাপ্ত, তাদের যে বিবৃতি, তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটার মধ্যে সম্পূর্ণ লাভটা হচ্ছে আমেরিকা। 18% ট্যারিফ থাকবে ভারতের জিনিসপত্রের উপরে, আর ভারতে যে আমেরিকা যা কিছু বিক্রি করে, এমনকি কৃষি ক্ষেত্রে ওরা বিক্রি করবে, তার উপরে 0% ট্যারিফ। তাহলে আমরা 0, ওরা 18, তো সেটা তো ভারতের পক্ষে তো হতেই পারে না ব্যাপারটা। এবং যেটা রাশিয়া থেকে তেল আসতো, সেই তেল কেনাটা বন্ধ করতে হবে। তেল এখন আসবে আমেরিকা থেকে, তেল এখন আসবে ভেনেজুয়েলা থেকে, যে তেলের উপরে নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে। ফলে এই পুরো যে ডিল সম্পর্কে যেটা শোনা যাচ্ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক, ভারতের জন্য আপত্তিজনক। যে আয় না বাড়ে আর খরচ যদি কমে, তাহলে তো ঘাটা কমবে, রাজস্ব কমবে।
তো আমার মনে হয় মূল প্রশ্নটা ছিল যে আয় বাড়ানো, কর্পোরেট ট্যাক্স। মূল প্রশ্নটা ছিল যে ভারতবর্ষে সরকার যাতে আরো বেশি, এই ট্যাক্সটা এমন হয়ে গেছে সেখানে জিএসটি এবং সাধারণ মানুষের ইনকাম ট্যাক্স, এটাই হচ্ছে ট্যাক্সের সোর্স। আর কর্পোরেট ট্যাক্সের যে শতাংশ সেটা সমানে কমে যাচ্ছে। তো যে ট্যাক্স বাড়ানো উচিত ছিল ধনীদের উপরে, কোম্পানিগুলোর উপরে, সেটা সরকার করেনি। আর যে খরচ বাড়ানো দরকার ছিল, শিক্ষাক্ষেত্রে কতদিন ধরে চলে আসছে 6% জিডিপি, স্বাস্থ্যক্ষেত্রে অন্তত 5% জিডিপি, তার বদলে সেখানে 2%, 2.5% খরচা হচ্ছে। এই খরচটা তারা বাড়ায়নি। এইটা হচ্ছে আমাদের কাছে বাজেট নিয়ে বড় প্রশ্ন। এবং এইগুলো নিয়ে 12 তারিখে যে ধর্মঘট, সেই ধর্মঘট দেশ জুড়ে